দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। নমস্কার, দেখছেন চা আড্ডার খবর। সুপ্রিম কোর্টে আজ শুনানি। গোটা দেশের নজর রয়েছে তনয়া, কিন্তু তারই সঙ্গে সঙ্গে কালকে এবং একের পর এক প্রতিদিন যেভাবে ইতিহাস তৈরি করছে বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, রাত দখল থেকে শুরু করে ভোট দখল এবং পথে বাবা মাও, প্রত্যেক দিন নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এবং নতুন ইতিহাসের পাশাপাশি দেখো নতুন চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে আসছে। কি তথ্য সে আপনারা জানেন যে অভয়াকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার ঘটনার নেপথ্যে একটার পর একটা বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং ঠিক তার পাশাপাশি বিচারের দাবি, যে বিচারের দাবি এবার ছিনিয়ে আনতে হবে, এমনটাই বার্তা গতকালও দিতে দেখা গিয়েছে অভয়ের বাবা এবং মাকে। সুপ্রিম কোর্টে আজ যে শুনানি এবং সেই সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর রাখতে হবে। আর হাতে গোনা মাত্র কয়েকটা ঘন্টা, কয়েকটা মুহূর্ত কিশোরায়, কয়েকটা মুহূর্ত, দোষীদের শাস্তি না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা পরিবারের। আলোচনায় যাওয়ার আগে প্রথমেই প্রতিবেদন। আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। এখনো কানে বাজে মেয়ের আর্তনাদ, যা মনে পড়লেই গলা ধরে আসে সন্তান হারা মায়ের। অভয়াকাণ্ডের 1 মাস, সুবিচারের দাবিতে এখনো প্রতিবাদ রাজ্যের কোনায় কোনায়। অভয়াকাণ্ডে দিন দিন বাড়ছে সাধারণের ক্ষোভ। এবার বিচারের দাবিতে গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন দক্ষিণ কলকাতার সমস্ত স্কুলের প্রাক্তনীরা। এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন চিকিৎসকরা। রবিবার ওই মিছিলে যোগ দিলেন অভয়ের পরিবার। প্রতিবাদ মিছিলে কান্নায় ভেঙে পড়লেন অভয়ের মা বাবা। তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, যে আমি ডাক্তার হব মা, অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আরজি করে বলিদান হয়ে গেছে। সোমবার আরজি করের ঘটনায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে সিবিআই তদন্ত এবং শীর্ষ আদালতের উপরে আস্থা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা। 100% কোর্টের উপরে ভরসা রাখছি এবং সিবিআইয়ের উপরে ভরসা রাখছি। এটাই ভালো রিপোর্ট দেবে, এটাই আশা রাখছি। সবসময় এই আশার মধ্যেই বেঁচে আছি। আমাদের দিন কাটছে আশায় আছে, আর কিচ্ছু নেই আমাদের যা শেষ হওয়ার হয়ে গেছে। তবে বিচারের পথ যে মোটেই মসৃণ হবে না তা বিলক্ষণ জানেন অভয়ের বাবা। পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বিচার আমরা অত সহজে পাবো না। বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং আশ্বাস দিচ্ছেন। এই দিনও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেন নির্যাতিতার মা। প্রথম থেকেই প্রমাণ লোপাট করেছে পুলিশ। ফের একবার বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ের মা। রিপাবলিক বাংলা। প্রতিদিন আন্দোলন, প্রতিদিন রাস্তায় নামা, প্রতিদিন অভয়ার মায়ের চোখে জল এবং বাবার এক প্রকার আর্তনাদ বিচারের জন্য। আজ সুপ্রিম কোর্টের দিকে তো তাকিয়ে রয়েছে গোটা দেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন রাজ্যের যদি প্রতি পদে বিচারের পরিপন্থী হয়ে দাঁড়ায়, তাহলে তো প্রশ্ন ওঠে তাদের ইন্টেনশন নিয়ে, নয় কি? এবং সেই প্রশ্ন আগের হিয়ারিং আমাদের নিশ্চয়ই মনে থাকবে, যখন সুপ্রিম কোর্টের হিয়ারিং চলছিল ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়েও এই একই বিষয়টা সামনে এসছে। রাজ্য এবং রাজ্য পুলিশকে লজ্জিত হতে হয়েছে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ একেবারে স্পষ্ট ছিল এবং একই সঙ্গে বিচারপতিরা তারাও হতবাক হয়ে গিয়েছিলেন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। এমনকি এই উক্তিও করতে শোনা গিয়েছিল, কিশোরা নিশ্চয়ই মনে থাকবে, যে 30 বছরের কেরিয়ারে হয়তো এইরকম কোনো ঘটনা বা এইরকম রাজ্যের ভূমিকা তারাও কোনোদিনও দেখেননি। বিচারপতিরা বলছেন 30 বছরে পুলিশ এরকম ভাবে কোনো কেস হ্যান্ডেল করেছে তিনি দেখেননি। আমরা প্রথমেই আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের পরিচয় করাবো এবং তারপর আলোচনায় আসবো। এই মুহূর্তে রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, চিকিৎসক, তিনি অনলাইনে আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত চক্রবর্তী, চিকিৎসক প্যাথোলজির, এবং ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত, চিকিৎসক সাইকিয়াট্রিস্ট। এবং তাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে এই মুহূর্তে তনয় হয়তো গুরুত্বপূর্ণ আজকের দিনে একবার দেখে নেওয়া, এর আগে সুপ্রিম কোর্টে একবার ফিরে দেখা যে কি হয়েছিল এবং বিচারপতিরা কি বলেছিলেন। ঠিক দেহ মেলার 14 ঘন্টা পর কেন এফআইআর, এই প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি।
এবং পাশাপাশি ময়না তদন্ত নিয়েও দেখা একটা ধন্ধ, একটা ধোঁয়াশা রয়েছে এবং সেই ময়না তদন্তের আগেই অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব কি করে সামনে রাখা হলো সেটা নিয়েও কিন্তু হতবাক হয়ে গিয়েছিলেন পর্যবেক্ষণে যখন এই শুনানি পর্ব চলছে ঠিক সেই সময় বিচারপতিরা। পরবর্তী টাইমলাইনে কেন অস্বচ্ছতা? যে টাইমলাইন কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে তাতে অনেক ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশাগুলো কাটানোর কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। তারপরে বলা হয়েছিল দেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন ঘটনাস্থল সিল করা হয়নি এবং অনেকক্ষণ পর কেন সিল করা হয়, প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আর এখানেই আরো প্রশ্ন ছিল যে দীর্ঘ সময়, এই যে অতিরিক্ত সময় সেখানে ব্যয় হয়ে গিয়েছে, সুতরাং এই দীর্ঘ সময় কি চলছিল তাহলে ঘটনাস্থলে? পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপার কে এবং কিভাবে এমন তদন্ত হলো সেই প্রশ্নও কিন্তু আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছিল প্রতিটা ছাত্রে ছাত্রে। এবং আজকে আবারও শুনানি, আজকে আবারও গোটা দেশের নজর এবং সেই থেকেই আমি আলোচনায় ফিরবো। আমি প্রথমেই যাব ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্তর কাছে। ডক্টর দাশগুপ্ত, আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং গোটা দেশ দেখছে, প্রতিটা মানুষ আজকে সুপ্রিম কোর্টের এই হিয়ারিংয়ের দিকে হয়তো নজর রাখবেন। আপনারা কি এক্সপেক্ট করছেন? দেখুন, গণতন্ত্রের যে 4টি পিলার, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড ফ্রি প্রেস, মিডিয়া, এই 4টে স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ এক্সিকিউটিভের উপর মানুষ এই পার্টিকুলার ঘটনায় আস্থা হারিয়েছে। সেটা প্রতি পদে প্রমাণিত হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসন, প্রত্যেকটা জায়গায় কাজের অসঙ্গতি এবং গাফিলতি, কোনো জায়গায় প্রোটোকল মেনটেন করে কাজ করার কোনো নিদর্শন নেই। সমস্ত জায়গায় ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি এবং এই প্রত্যেকটা জায়গায় যে ইরেগুলারিটি, সেইটার জন্য মানুষ এখন একেবারে সারা দেশ চোখ বুজে তাকিয়ে আছে এই জুডিশিয়ারির উপরে। সুতরাং এদের বিচার ব্যবস্থার উপরেই আলটিমেটলি ভবিষ্যতে আমাদের এই পার্টিকুলার কেসটা কোন দিকে যাবে সেটা নির্ভর করছে। আজকের হিয়ারিং, আগের দিন হিয়ারিংয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অত্যন্ত কড়া বেশ কয়েকটি অবজারভেশন করেছেন, পুলিশকে এক প্রকার তুলোধনা করেছেন। রাজ্যের তরফে কপিল সিব্বল দাঁড়িয়ে বারবার চেষ্টা করেছেন ডিফেন্ড করার, কিন্তু প্রতিটা ডিফেন্স ভেঙে পড়েছে। আজকে আবারও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপনি মনে করছেন বা এক্সপেক্ট করছেন যে আবারও এক হাত নেওয়া হতে পারে প্রশাসনকে? হ্যাঁ, অবশ্যই, কারণ প্রশাসনের প্রত্যেকটা কাজে অসঙ্গতি মিডিয়ার মারফতেই আমরা এই এত খবর পাচ্ছি এবং প্রতিটি স্টেপে যে এত ইরেগুলারিটি, সেক্ষেত্রে তুলোধনা না করা বা এক হাত না হওয়াটাই আমার কাছে খুব আশ্চর্যের মনে হবে। কিন্তু শেষমেশ কী হয় সেটা আলটিমেটলি ভবিষ্যতই বলে দেবে। এবং মানুষ অত্যন্তভাবে এখন ক্ষিপ্ত হয়ে আছেন সবাই, মানে এই যে ডিলেড জুডিশিয়ারি প্রসেস, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা অত্যন্ত ক্ষোভের জন্ম দিয়েছে। ঠিক, কিন্তু সেই দিক থেকে বলতে গেলেও মানুষের আস্থা ভরসা সবটাই কিন্তু আমাদের বিচার ব্যবস্থার উপর রয়েছে এবং সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমরা এটা আশা করতে পারি যে আজ হয়তো সেই বাবা মা যারা দীর্ঘদিন ধরে চোখের জলটা ফেলছেন, একটা মাস ধরে বিচারের দাবি তারাও করছেন, তাদের হয়তো কোথাও না কোথাও গিয়ে একটা স্বস্তি হয়তো তারা পেলেও পেতে পারেন। আপনাদেরও কি তেমনটা মনে হয় সুকান্তবাবু? হ্যাঁ, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি দেখুন, যেটা তীর্থঙ্করবাবুও বলছিলেন যে একটা সাধারণ মানুষ পুলিশ প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সব কিছুর উপরে আস্থা হারিয়ে ফেলেছে। সেই একটা জায়গা থেকে এটা কিন্তু এখন আর স্টেট ভার্সেস একটা খুনি বা মার্ডারের কেস নেই। তো আমাদের আরও এক্সপেকটেশনটা তখন বেড়ে গেছে যখন সুপ্রিম কোর্ট নিজে থেকে কেসটা সুমোটো নিজের হাতে নিয়েছেন। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট মনে করেছেন যে এটা এখন আর একটা কোনো খুনের মামলা নয়, এটা একটা সারা দেশের, সারা রাজ্যের, সারা পৃথিবীর একটা কালেকটিভ কনসায়েন্সের একটা বিবেকে আঘাত লাগছে এবং সবচেয়ে বড় কথা একটা আত্মবিশ্বাসে আঘাত লাগছে। মানুষের যে বেঁচে থাকার যে একটা কনফিডেন্স যে আমি কাজ করব। আজকে একটা জেলা থেকে যে মেয়েটি কলকাতায় স্বাস্থ্যকর্মী হিসাবে, টেকনোলজিস্ট হিসেবে কাজ করে, সেও বলছে যে আমাকে বাড়ি থেকে বলছে যে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে যেতে। তো এই যে একটা মানুষের মানে আইনের শাসনের উপরে বিশ্বাস হারিয়ে যাওয়া, এইটাকে উপলব্ধি করে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট নিয়েছেন। এবং আমরা চাই, আমরা আইনের খুঁটিনাটি বুঝি না, আমরা চাই সুপ্রিম কোর্ট এই অবস্থাটার যে মানে অভূতপূর্ব অবস্থা, এটা আগে কোনোদিন হয়নি, এটা বিচার করে একটা অভূতপূর্ব কিছু করুন যাতে অভয়া বিচার পায় এবং অভয়ার মতো আরও 100টা অভয়া তৈরি। হ্যাঁ, এইরকম সংঘবদ্ধ আন্দোলন, এরকম সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা বহুদিন দেখা যায়নি। বহুদিন বলতে আমার তো স্মৃতিতে নেই যে কবে পশ্চিম বাংলার বুকে এইরকম আন্দোলন হয়েছে। অবশ্যই, এই যে বললাম মানুষের নিজের যে বেঁচে থাকার বিশ্বাস, সাহস, সেইটা যখন মানুষ হারিয়ে ফেলেছে, দেয়ালে পিঠ যখন থেকে গেছে এবং যখন চোখের সামনে মানুষ দেখতে পাচ্ছে রক্ষকই ভক্ষক, যখন
একটা গুন্ডা সে পুলিশের বাইকটা হাতে পায় তখন তার কনফিডেন্সটা কতটা লাফিয়ে বেড়ে যায়। একদমই তাই। তেমনি একটা দুর্বৃত্ত যখন সে মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কমিটি হয়ে আরও তার সতীর্থ ডাক্তারদের উপরে ছড়ি ঘোরানোর সুযোগ পেয়ে যায়, তখন কিন্তু এই অবস্থা, এই যে মানে ললেসনেসের অবস্থাটা সৃষ্টি হয়, তখনই সাধারণ মানুষ, সাধারণ স্বাস্থ্যকর্মী, সাধারণ চিকিৎসকের আর রাস্তায় বেরিয়ে আসা ছাড়া কিছু করার থাকে না, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, আর চোখ বুঝে থেকে আমাদের। এবং সেখান থেকেই গোটা পৃথিবীতে আজকে প্রোটেস্ট হচ্ছে এবং গোটা পৃথিবীর প্রত্যেক শহর, প্রত্যেক দেশে আজকে প্রতিবাদ হচ্ছে। সেই ছবিও আমরা দেখাবো একটু পর। এই মুহূর্তে যাবো ডক্টর সজলের কাছে। ডক্টর সজল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, চিকিৎসক। ডক্টর বিশ্বাস, প্রশ্ন একদম সিম্পল। সুপ্রিম কোর্টের দিকে গোটা দেশের নজর, আপনাদের নজর, আমাদের নজর, সবার নজর সুপ্রিম কোর্টে। আজকে আপনারা কি এক্সপেক্ট করছেন, কি আজকে হতে পারে বলে আপনারা মনে করছেন? এটা আমাদের এক্সপেকটেশন অবশ্যই রয়েছে, বিচার ব্যবস্থা ফাইনালি যদি কিছু সমাধান করতে পারে বা কিছু জাস্টিস দিতে পারে। কিন্তু এখানে কয়েকটা জিনিস বোঝা দরকার রয়েছে। একদিকে আমাদের যে রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থা, তার স্তম্ভ হিসাবে কিন্তু বিচার ব্যবস্থাও অন্যতম একটা স্তম্ভ। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি সবগুলোই হচ্ছে এক একটা করে স্তম্ভ। এখানে পুলিশ এবং প্রশাসন তার যে নগ্ন ভূমিকা, অত্যন্ত ন্যাক্কারজনক ভূমিকা, এটা মানুষ আজকে বুঝতে পারছে এবং প্রকাশ্যে চলে এসেছে। এখানে যে খুন ধর্ষণের ঘটনা কর্মস্থলে হলো আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ওপরে, এবং সেটাকে যে তথ্য প্রমাণ লোপাট করা এবং ধামাচাপা দেওয়া এবং দোষীদের আড়াল করা রাষ্ট্রযন্ত্রের সক্রিয় সহযোগিতায় বা সক্রিয় প্রচেষ্টায়, এই জায়গাটাই হচ্ছে ভয়ের বিষয়। কারণ এই ধর্ষণ শুধুমাত্র একজন, দুজন, চারজন ব্যক্তির দ্বারা নয়, এটা গোটা রাষ্ট্রযন্ত্রের দ্বারা ঘটেছে বলে আমরা মনে করি। গোটা সমাজের উপর এই ধর্ষণ ঘটেছে বলে আমরা মনে করি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। স্বাভাবিকভাবে রাষ্ট্রযন্ত্রের ভূমিকা নিয়ে এখানে আমাদের প্রশ্ন থেকেই যায়। আমরা মনে করি সাধারণ মানুষের মধ্যেও সেই অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে, এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ আজকে রাস্তায় নেমে আসছে স্বতঃস্ফূর্তভাবে, যেটা আপনারা আলোচনা করছিলেন। রাস্তায় নামার কোনো প্রয়োজনীয়তা ছিল? যদি প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা আগেই গ্রহণ করতো, তাহলে কি সাধারণ মানুষের এইরকম ভাবে পথে নামতে হতো, রাত জাগতে হতো, ভোর জাগতে হতো? একদম 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 এটাই আমরা বলতে চাই সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। প্রশাসনের এখানে দায়িত্ব ছিল প্রথম থেকেই। যদি একটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা হয়, যারা করেছে ওর ভেতরেই হয়েছে, স্বাভাবিকভাবে এটা ধরে ফেলাটা কোনো একেবারেই কোনো কঠিন কাজ নয়। মানে খুব সাধারণ ইয়েতেই তারা ধরে ফেলতে পারতো এবং তাদেরকে শাস্তি দিত। এটাই ছিল প্রশাসনের মানবিক মুখ, এবং তারা সেটা দিয়ে দাঁড়াতে পারতো যে এই দেখো আমরা এই ঘটনা একটা ঘটেছে, অন্যায় হয়েছে, এটা আমরা তাদেরকে শাস্তি দিচ্ছি। ঠিক, অভয়ার মৃত্যুর পর কিশোর আমরা এটাও জানি, সজলবাবু এটাও নিশ্চয়ই আপনার মনে থাকবে যে অভয়ার মৃত্যুর পর 5টা দিন রাজ্য পুলিশের হাতে সমস্ত কিছু ছিল, তারা সঠিক তদন্ত করতে পারতেন, এভিডেন্স জোগাড় করা থেকে শুরু করে কখন কোথায় কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা পর্যন্ত তারা শনাক্ত করতে পারতেন। সেখানেও কোথাও না কোথাও কি একটা সদিচ্ছার অভাব, যে কারণে বারংবার বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের মতো মানুষকে একবার জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে যেন দেখানোর চেষ্টা হয়েছে যে এই একমাত্র দোষী গিয়ে একটা কাজ করেছে, এর পিছনে আর কারুর মাথা, কারুর হাত, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে পুলিশ প্রশাসনের ইন্টেনশন নিয়ে। একদমই তাই, শুধু ইন্টেনশন নয়, এটা তো একদম পরিষ্কার, একদম পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই পরিকল্পনার অংশ, পুলিশ প্রশাসনের পরিকল্পনার অংশ। এটা কেন, সেটাও আস্তে আস্তে করে বেরিয়ে আসছে যে দুর্নীতির চক্র আজকে আরজিকর মেডিকেল কলেজে চলতো, বা গোটা স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতির চক্র চলে, পরীক্ষায় পাস ফেল থেকে শুরু করে, অনার্স থেকে শুরু করে, ট্রান্সফার পোস্টিং থেকে শুরু করে, পারচেজ প্রকিউরমেন্ট থেকে শুরু করে, সমস্ত কাজে যে একটা মানে সিন্ডিকেট কাজ তৈরি হয়েছে, লক্ষ লক্ষ টাকা যে তোলাবাজি চলে, নানান রকমের অসামাজিক কাজকর্ম চলে, মদ কাজে জাগে নাই, মানে র্যাকেট থেকে শুরু করে নানান রকমের এই যে অসামাজিক কাজগুলো চলে ভেতরে, এইটা যাতে প্রকাশ্যে চলে না আসে তার জন্য হচ্ছে এই ধামাচাপা দেওয়া। কারণ একে যাকেই ধরা হবে সেই হয়তো খোঁজ করে বের করে দেবে যে এর পেছনে কি কি চক্র, কারা কারা এর পেছনে রয়েছে। ঠিক এই ধামাচাপার ফলে রাস্তায় মানুষ নামলেন। সজলবাবু সঙ্গে থাকুন। তনা, সেই ছবিগুলো আমরা কয়েকটা একবার দেখাই। শুধু রাজ্য, শুধু শহর, তার বাইরে বেরিয়ে গিয়ে গোটা পৃথিবী। তনা, সেই ছবিগুলো এই মুহূর্তে বার্লিনের ছবি দেখাচ্ছি, বার্লিনের ছবি, গোটা পৃথিবীর প্রোটেস্ট, বার্লিনের ছবি।
গতকাল রাত্রের ছবি প্রথমে দেখাচ্ছিলাম বাদিকে, এইবার বার্লিনের ছবি প্রথমে দেখাচ্ছি, জার্মানির বার্লিন। সেখানে দেখো তনয়া, মানুষ রাস্তায় নেমেছে। এরপর সুইডেন। একদমই তাই, পরপর সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শুধুমাত্র যে এই প্রতিবাদের আঁচ গোটা ভারতবর্ষ জুড়ে তা নয়, একই সঙ্গে যারা অনাবাসী ভারতীয়রা রয়েছেন তারা গর্জে উঠেছেন, প্রতিবাদ করছেন তারা। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বার্লিনের পর সুইডেনের ছবি। বার্লিনে একদিকে উই ওয়ান্ট জাস্টিস, কলকাতায় উই ওয়ান্ট জাস্টিস, গোটা রাজ্যে গোটা পৃথিবীতে উই ওয়ান্ট জাস্টিস। সুইডেনের ছবি, সুইডেনের ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেখানে দেখছি তনয়া, সেখানেও কলকাতার রাস্তার মতোই, সেখানেও পথনাটিকা, সেখানেও কালো ড্রেস পরে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদের ভাষা তুলে ধরছেন। সুইডেনের পাশাপাশি অন্যান্য ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এবং গতকাল প্রত্যেকটা ছবি দেখিয়েছিলাম যেখানে কিশলয়ে রাত হয়তো বাধা হয়নি, যেখানে হয়তো বৃষ্টি বাধা হয়নি, প্রতিবাদে নেমেছেন অসংখ্য সাধারণ মানুষ, যারা সাধারণ নাগরিক। হয়তো এই ঘটনা, অভয়ের মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের নারী নিরাপত্তা, নারী সুরক্ষা ঠিক কোন জায়গায় রয়েছে, এবং তার পাশাপাশি প্রশাসনের ভূমিকা। ঠিক গোটা বিশ্ব সেই নিয়ে কথা বলছে। সুইডেনের পর ইউনাইটেড কিংডম, ব্রিটেনের ছবি এই মুহূর্তে। গোটা ইউরোপ জুড়ে প্রতিবাদ আন্দোলন এই মুহূর্তে। ব্রিটেনের ছবি, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, সেখানে মানুষ পথে নেমেছেন, সেখানেও মানুষ প্রতিবাদ করছেন। এরপর নাইজেরিয়া, ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশ, নাইজেরিয়ায় সাধারণ মানুষ পথে নেমেছেন, বাঙালি রয়েছেন, ভারতীয়রা রয়েছেন, এবং সেখানের স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। দেখো কিশলয়, বারবার করে শাসক দল তারা বলে রাজনীতি নাকি করা হচ্ছে। এই যে বিদেশের মাটিতে যারা প্রতিবাদ করছেন তারা কি সত্যিই রাজনীতি করছেন? তা তো নয়। এই ছবিগুলো তো স্পষ্ট করে দিচ্ছে যে কোনো রকমের কোনো রাজনীতির রং কোনো জায়গাতেই নেই। প্রতিবাদ একটা জায়গায় সংগঠিত হচ্ছে, সেটা হচ্ছে বিচারের দাবিতে। যে ছবিগুলো আপনাদের সামনে আমরা পরপর তুলে ধরলাম, নাইজেরিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অনাবাসী ভারতীয়রা তারাও রীতিমতন সোচ্চার হয়েছেন, তারা প্রতিবাদ করছেন। এরপর ওহিও কলম্বাসের ছবি দেখাচ্ছি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ওহিও কলম্বাস, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, প্রত্যেক জায়গায় মানুষ পথে। দিকে দিকে প্রতিবাদ চলছে, এবং একই সঙ্গে কিশোর আমরা জানি যে এই প্রতিবাদের মধ্যে থেকেও হয়তো আজকে কোথাও না কোথাও একটা আশার আলো আমরা দেখতে পাবো যখন এই বিচার শুরু হবে, অর্থাৎ যখন এই শুনানি শুরু হবে ঠিক তার পরবর্তী সময়। ঠিক, এবং সেখান থেকেই আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরবো আলোচনা নিয়ে। চিকিৎসকরা আমাদের সঙ্গে রয়েছেন। আজকে সুপ্রিম কোর্টের শুনানি এবং এর আগে যা যা হয়েছে, প্রশাসনের ব্যর্থতা, সম্পূর্ণটা নিয়ে ফিরছি বিরতির পর। দেখছেন চা আড্ডার খবর, আমি আর তনয় রয়েছে, আলোচনা চলবে। তবে সবার আগে সুপ্রিম কোর্টে আজ শুনানি, এবং সেই শুনানির দিকে গোটা দেশের নজর। এই মুহূর্তে আমরা সেই দিকে একবার নজর দিই। একদমই, দেখো সুপ্রিম কোর্টের আজকের শুনানি কখন শুরু হচ্ছে এবং একই সঙ্গে ঠিক আরও কি কি তথ্যগুলো সামনে আসছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুপ্রিম কোর্টের শুনানির দিকেই, কারণ নজর রয়েছে আজ গোটা দেশ বলাটাও হয়তো ভুল হবে। দেখো প্রত্যেকটা দেশের মানুষের, গোটা দেশের আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই অভয়ের হত্যাকাণ্ড। রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রিয়াঙ্কা, আপডেট কি? আজ প্রায় 10:30টায় সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে। আবার এটা তৃতীয় হিয়ারিং যেটা শুরু হবে, আর সিজিআই বেঞ্চ এটাকে আবার শুনবে। এবং আজকে প্রথমত দেখা যাচ্ছে সিবিআই এর তদন্ত রিপোর্ট আবার তুলে ধরা হবে সুপ্রিম কোর্টের সামনে, এবং সেন্টার একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছিল সুপ্রিম কোর্টের সামনে, যেখানে সেন্টার ক্লিয়ারলি বলেছে যে মমতা গভর্নমেন্ট সিআইএসএফ এর সাথে কোঅপারেট করছে না। সেন্টার লিখছে যে সুপ্রিম কোর্টের আপিল করা হয়েছে যে ডিরেকশনস দেওয়া হোক স্টেট অফিসিয়ালসদের, যারা লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য বারণ করছে সিআইএসএফকে। আমরা এটা জানি যে সিআইএসএফ এই মুহূর্তে আরজিকর হাসপাতালে সিকিউরিটি প্রোভাইড করছে, এবং এটা রেসপন্সিবিলিটি হয় স্টেট গভর্নমেন্টের যে তাদের লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া উচিত। সেই নিয়ে হোম মিনিস্ট্রি একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে সুপ্রিম
সুপ্রিম কোর্টে, আর সেই নিয়েই শুনানি হবে এবং দেখা যাবে কেরম অবজারভেশনস নেওয়া হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে। কারণ আগেও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট খুব তার উত্তেজনা দেখিয়েছে রিগার্ডিং যেরকম কলকাতা পুলিশের ল্যাপসেস দেখা গেছে এবং মমতা গভর্নমেন্টের দিক থেকেও যত একদমই তাই। রিয়াঙ্কা, নজর রাখো তুমি প্রতি মুহূর্তের আপডেটগুলো তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে, একেবারে দিল্লি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা আমাদের সঙ্গে ছিল। আপাতত ধন্যবাদ। কিন্তু কিশোরায় দেখো, এই যে ল্যাক অফ ইনফরমেশন যেটার কথা বলা হচ্ছে বারংবার, হয়তো সিবিআই এর তরফ থেকেও গত হিয়ারিং এ আমরা দেখেছি যে এইরকম ভাবেই গোটা বিষয়টা সামনে আনা হয়েছে, পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা। কিন্তু আজ যখন এই হিয়ারিং হবে বা আজকে যখন স্ট্যাটাস রিপোর্ট সিবিআই তরফ থেকে জমা দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে আরো কোনো বড় রাঘব বোয়ালের নাম সামনে আসে কিনা সেটাও কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তনয়া, যেটা রিয়াঙ্কাও বলছিল সুপ্রিম কোর্টের সামনে থেকে, যে কোথাও যেন এভিডেন্স ট্যাম্পারিং ইত্যাদি, এভিডেন্স ট্যাম্পারিং করাও তো একটা ক্রাইম। তারা যেটা যে করে থাকবে করেছে, তাহলে তার কেন শাস্তি হবে না? আমি ফিরবো আলোচনায় ডক্টর তীর্থঙ্কর। এভিডেন্স ট্যাম্পারিং যদি সত্যি হয়ে থাকে ডক্টর দাশগুপ্ত, তাহলে যে করেছে তার তো শাস্তি হওয়া উচিত। তাহলে সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র একজন সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে শেষ বা সন্দীপ ঘোষ, গোটা চক্রটা, প্রত্যেকের শাস্তি, প্রত্যেকের এই মুহূর্তে দাঁড়িয়ে পানিশমেন্ট হওয়াটাই আপনারা সমর্থন করছেন কিনা? অবশ্যই আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকেও প্রত্যেকটি এই যে দোষী যারা, তাদের একেবারে পুরো একটা মানে এক্সট্রিম লেভেল অফ পানিশমেন্ট, যেটা এক্সাম্পলারি হয়ে থাকে ভবিষ্যতে এই কাজগুলো, এই ধরনের ঘৃণ্য কাজ করার হাত থেকে মানুষ যাতে বিরত হয় সেই জন্য। এবং অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে এই ট্যাম্পারিং অফ এভিডেন্স ইটসেলফ ইজ এ ক্রাইম, কিন্তু এইটা ক্রাইম হলেও সেইটা ক্রাইম হিসেবে প্রুফ করা এবং পরবর্তী এই মানে সেই হিসেবে কেসটাকে সাজানো, এই সবগুলোই অনেকটা এক্সিকিউটিভ পাওয়ারের হাতে থাকে। সেইখানে নির্ভর করছে আমি কতটা সেটা প্রয়োগ করছি কি করছি না। ঠিকঠাক যদি প্রয়োগ হয়, ডেফিনেটলি এই ক্রাইমগুলোকেও বিচার ব্যবস্থায় আওতায় আনা সম্ভব। তীর্থঙ্করবাবু, এটাও তো আমরা দেখেছি যে সময় সারণী যেটা সামনে রাখা হয়েছে, সেখানে পর্যন্ত বহু প্রশ্ন, ময়না তদন্ত রিপোর্ট আসা, তার আগে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বলা, হাসপাতাল থেকে 3 বার অভয়ের বাড়িতে ফোন করা, 3 রকম ভার্সন দিয়ে ফোন করা, এবং পরবর্তী সময় পুলিশের ভূমিকাতেও কিন্তু কার্যত প্রশ্ন উঠেছে যে প্রথমে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার কথা বলা হয়েছে যখন অভয়ের দেহ তার বাড়িতে শুয়ে রয়েছে, ঠিক সেই মুহূর্তে তার বাবা পুলিশ পাঠানো হয়েছে তার বাড়িতে। হ্যাঁ, ওয়াই? কোনো দরকার নেই, একজন নিজের মেয়েকে হারিয়েছেন, তার গোটা বাড়ি ঘিরে ফেলা হলো 300 পুলিশ দিয়ে, কি বলবো? একেবারে মানে এইগুলো ঠিক মেনে নেওয়া যায় না। বিশেষ করে আমি বলছি না, সবটা কিন্তু লজিকে চলে না, এখানে একটা কালেকটিভ ইমোশন ড্রাইভ করছে সব কিছুতে। আমি এই মিডিয়াগুলো ফলো করার সময় একটা ভয়েস রেকর্ড শুনছিলাম যে বিভিন্ন সময় হাসপাতাল থেকে ফোন করে বাবাকে আর মাকে জানানো হচ্ছে ঘটনা, মানে এবং বলতে গেলেও আমার ইমোশনাল লাগে। একটা জায়গায় বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, আপনি চলে আসুন, কিছুক্ষণ পরে আবার ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে কিন্তু গুরুতরভাবে অসুস্থ, আপনি চলে আসুন। কিন্তু তারা যখন পৌঁছচ্ছেন তখনও পর্যন্ত তাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এইগুলো সত্যি মেনে নেওয়া যায় না। এগুলো জানি না এগুলোর অ্যাকাউন্টেবিলিটি কীভাবে প্রুভ হবে। প্রত্যেকটা স্টেপে ডেফিনেটলি নানা রকম সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো উদ্ঘাটন করাটাই লক্ষ্য। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অ্যাজ ওয়েল এস তার সাথে আইএমএ আমরা সবাই কালেকটিভলি এইটার এগেনস্টে প্রোটেস্ট করছি। একেবারে ভবিষ্যতেই বলে দেবে কোন দিকে যাবে। সুকান্তবাবু, এখান থেকে একটা প্রশ্ন, দেখুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা নতুন নতুন তথ্য সামনে আসছে। সব থেকে বড় প্রশ্ন যেটা প্লেস অফ অকারেন্স, সেটা হয়তো পরিবর্তন হতে পারে, এই আশঙ্কাও কিন্তু ছিল। এবং এরই মধ্যে এই যে সেমিনার হলেই যে তার দেহ পাওয়া গিয়েছে, মানে সেখানেই যে তাকে হত্যা করা হয়েছে এরকমভাবে পাশবিক অত্যাচার করে, সেটা হয়তো নাও হতে পারে। হয়তো অন্য কোনো জায়গায় যে তথ্য কিছুক্ষণ আগেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, পুরো ভেঙে ফেলা হলো আশপাশের রুমগুলো, সেটা তো ভাঙাই হলো। উপরন্তু এটাও তথ্য সামনে আসছে যে সেমিনার হল হয়তো নয়, অকুস্থল হয়তো অন্য কোনো জায়গা, সেটা অর্থোপেডিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেটাও হয়তো হতে পারে। পরবর্তী সময় যেহেতু স্যালাইনের পাউচ পর্যন্ত পাওয়া গিয়েছে, আপনার মনে হয় যে এইরকমভাবেই সমস্ত তথ্যটা একেবারে সুচারু ভঙ্গিতে, একেবারে সুপরিকল্পিতভাবে সবটা নষ্ট করবার চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, দেখুন, এটা তো যদি একটা অপরাধী অপরাধ করে পালিয়ে যায় সেরকম একটা ঘটনা হতো যে তাকে প্রশাসন শাস্তি দেওয়ার চেষ্টা করছে। প্রতি পদে পদে আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের প্রশাসন বুঝিয়ে দিল যে এই অপরাধী একা নয়, তার পিছনে গোটা স্টেট মেশিনারিটা দাঁড়িয়ে রয়েছে। প্রথমে একটা মানুষকে আমরা জানি যে খারাপ নিউজ কী করে ব্রেক করতে হয়, গুরুতর অসুস্থ বলা, কিন্তু কী করে আত্মহত্যার কথা বাবা মাকে বলা হলো, আত্মহত্যা বলে কি ডিফেন্ড করার চেষ্টা করা হলো, তারপরে তাদের এতক্ষণ পরে ডাকা হলো, সেখানে ক্রাইম স্পটে সকলে ঢুকে গেল। মানে
এইটাই এটা আমাদের ব্যর্থতা যে আরজিকর যে সম্পূর্ণ একটা স্বাধীন দ্বীপের মতো হয়ে গেছে, সন্দীপ ঘোষ এবং তার ওপরে যারা বসে আছে তারা চালায়, পুলিশ প্রশাসন স্বাস্থ্য ভবন চালায় না, এটা তো আমরা কয়েক বছর ধরে বলতে পারছিলাম, কিন্তু সত্যি কিন্তু আজকে দেখলাম কান টানতে গিয়ে মাথা আসছে। প্রতিবাদের ভাষাটা আমরা সেই অবধি পৌঁছতে পারিনি বলে আজকে অভয়ার মৃত্যুর পরে মানুষ জানতে পারছেন যে আরজিকর ছিল না, আরজিকর একটা মানে নরকে পরিণত হয়েছিল। প্রশাসনের কোনো কিন্তু প্রশ্নটা শুধু কি আরজিকর ঘুঘুর ভাষা গতকাল অভয়ের মা বলেছেন, আমি এখান থেকেই ফিরছি ডক্টর, অভয়ের মা গতকাল ক্যামেরায় দাঁড়িয়ে যে কথা বলেছেন তা হয়তো আজকে পুরো স্বাস্থ্য দপ্তরের পর্দা ফাঁস করছে। নিজের মেয়েকে হারিয়েছেন কিন্তু শিরদাঁড়া হারাননি। কি বললেন তিনি গতকাল, শুনুন। হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সর্বোপরি প্রশাসন আমার সঙ্গে কোনো রকম সাহায্য করেনি। এমন একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমটা ঢাকা দেওয়ার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। আমি চাই স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙা হোক। যারা যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত সবাই যেন সাজা পায়, সবাই যেন একদম পুরো ঘুঘুর ভাষা ভেঙে যায় স্বাস্থ্য দপ্তরের, এবং আমার মতো কন্যাহারা আর যেন কোনো মা না হয়। তনয়া, অভয়ের মা বলছেন স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা। এখান থেকে আমি প্রশ্ন করব, তারপর যাব ডক্টর সজলের কাছে। কি বলবেন, ঘুঘুর ভাষা বলছে অর্থাৎ গোটা দুর্নীতির আঁতুড় ঘর, এমনটা বলছেন অভয়ের মা? এই একদম সত্যি কথা, 200% সত্যি কথা। স্বাস্থ্য দপ্তরে সর্বত্র এই দুর্বৃত্তায়ন এবং যেটাকে আমরা বলতে পারি সার্ভাইভাল অফ দ্য ওয়ার্ডস, যেখানে যে সবচেয়ে বেশি খারাপ সে সবচেয়ে বেশি ক্ষমতাশালী, যে ছাত্রদের মধ্যে জুনিয়র ডাক্তারদের মধ্যে সবচেয়ে বড় দুর্বৃত্ত, সে আজকে প্রফেসরের চেয়ারে বসে কনভোকেশনে অন্য একজনকে এই লেজিটিমাইজেশন, যখন একটা দুর্বৃত্তকে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি অন্যদের উপরে ছড়ি ঘোরাও, তার সরকারি শিলমোহর আমি দিয়ে দিলাম, তুমি অন্যকে ডিগ্রি প্রদান করছো। কে প্রদান করছে? যে সবচেয়ে বড় দুর্বৃত্ত, যে সিনিয়র চিকিৎসকদের গায়ে হাত তোলা, গালাগালি করার অভিযোগ যার বিরুদ্ধে, যে কোনো দিন কাজ করেনি, যে অন্যদের কাছ থেকে পয়সা চেয়েছে, তার প্রমাণ অভিযোগ দিনের পর দিন ধরে সরকারের কাছে রয়েছে, তাকে বিরূপাক্ষ বিশ্বাস। এই সেম জিনিস অভিজ্ঞদের ক্ষেত্রে হয়েছে। ওখানে যে কজন দাঁড়িয়েছিল ওই দিন সকাল থেকে, তারা প্রত্যেকে দুর্বৃত্ত চক্রের সবচেয়ে বড় মাথা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ইলেকশনের সময় থেকে এবং তার আগে থেকে তারা অন্য ডাক্তারদের ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে এবং তোলাবাজি করছে। তাদের নিয়ে আরজিকরের টিমটা তৈরি হয়েছিল এবং তাদের নিয়ে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় সমস্ত বিরোধী কেন, নিজের শাসক দলের অন্যান্য লোককেও ছড়ি ঘোরানোর জন্য তাদের ব্যবহার করা হচ্ছিল। কার হাত তাদের উপরে? কে এত বড় হয়ে গেল সন্দীপ ঘোষ যে তাকে ট্রান্সফার করলে? আমরাও তো পড়াশোনা করেছি, আমরাও তো ছাত্র রাজনীতি দেখেছি, কোনোদিন তো দেখিনি যে প্রিন্সিপালকে ট্রান্সফার করা আটকে দিতে পারছে ছাত্ররা চিৎকার করে বা ছাত্ররা মারামারি করে। এই অরাজকতার পরিণাম হচ্ছে। এই অরাজকতাটা যদি আমরা এর আগে আটকাতে পারতাম তাহলে হয়তো এই পরিণাম হতো। এটা পুঞ্জীভূত ক্ষোভ একেবারে স্পষ্ট, যেভাবে গর্জে উঠেছে এই জুনিয়র চিকিৎসকেরা এবং তার পরবর্তী সময় দেখেছি নাগরিক সমাজ। সুতরাং এটা একেবারে স্পষ্ট, দীর্ঘদিন ধরে এটা কিন্তু ধামাচাপার মতন দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু অভয়ের মৃত্যু কোথাও গিয়ে যেন গোটা বিষয়টা আরও পরিষ্কার করে দিয়েছে। সজলবাবু, ডাক্তার বলতে আমরা বুঝি তারা প্রাণদান করবেন, মুমূর্ষু রোগীরা তারা যান এবং সেই ডাক্তাররা প্রাণ নিতে পারেন, এটা কি ভাবা সম্ভব হয়? যদি এখনো পর্যন্ত সবটাই তদন্ত সাপেক্ষ, হয়তো আজ রিপোর্টে আরও বড় কোনো চক্র, বড় কোনো মাথা হয়তো সামনে আসতে পারে, আমরা জানি না, এবং সেটা পরবর্তী সময় হয়তো আরো ক্লিয়ার হবে। এটা একেবারেই ঠিক যে ডাক্তাররা প্রাণদান করে। এখন ডাক্তারদের মধ্যে একটা অংশ এরকম একটা জায়গায় চলে গেছে, ক্রিমিনালে পরিণত হচ্ছে, এটা আমরা চাক্ষুষ করছি এখন, যেটা উঠে আসছে। এটা বুঝতে হবে যে গোটা সমাজে কিন্তু আজকে ক্রিমিনালাইজড হয়েছে, কোথাও কিন্তু দুর্বৃত্তায়নের ফাঁক নেই, সব জায়গায় কিন্তু দুর্বৃত্তায়ন হয়েছে। চূড়ান্ত সাংস্কৃতিক অবক্ষয় এবং চিন্তা ভাবনা যে মানসিকতার যে অবক্ষয় গোটা সমাজেই হয়েছে এবং সেই সমাজের একটা পার্ট হিসাবে চিকিৎসকদের মধ্যেও এসছে। এবং এই যে সজলবাবু, এই যে বিরূপাক্ষ বিশ্বাস বলুন, অভিজ্ঞ বলুন, এরা যদি চিকিৎসক হন, যদি নামের আগে ডক্টর যদি তারা ব্যবহার করে থাকেন, আমি কাউকে কোনো অপমান করছি না, আমি একেবারে সাধারণ মানুষ হিসাবে এটা জানবার চেষ্টা করছি, তাহলে তাদের কাছে আমরা কিভাবে যাব? আদৌ আমরা সেখানে গেলে পরে প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবো? আমরা তো ভরসা রাখতে পারছি না, ভরসার জায়গাটাই হারিয়ে যাচ্ছে। ঠিকই, একদমই ঠিক, একদমই ঠিক। এই কারণেই সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা এদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক সেই মর্মে আমরা এনএমসি কে চিঠি অলরেডি করেছি
আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চিঠি করেছি এবং চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট তাকেও আমরা চিঠি করেছি যে এই যে যারা দুর্বৃত্ত চক্র যারা চালাচ্ছে যে প্রত্যেককে ধরা হোক, প্রত্যেকেরই আজকে রেজিস্ট্রেশন বাতিল করা হোক, ডাক্তার সমাজ থেকে তাদের বহিষ্কার করা। কারণ আমরা এই ধরনের ডাক্তার সমাজের মধ্যে রাখতে চাই না, চিকিৎসক সমাজও সেটা চায় না। এখানে একটা পজিটিভ দিক হচ্ছে আজকে বেশিরভাগ চিকিৎসক এই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আজকে কিন্তু মুখ খুলছে। এতদিন তার মুখ খোলার কত সাহস পেত না। আজকে অভয়া আজকে সেই চিকিৎসক এবং সমাজের সমস্ত অংশের মানুষের মেরুদণ্ডগুলো যে বেঁকে গেছিল সেই মেরুদণ্ডটাকে এক ধাক্কায় খাড়া করে দিয়ে গেছে। যে বিবেকের দংশন আজকে সমস্ত মানুষ বিবেকের দংশনের রাস্তায় নেমেছে, এই অভয় কিন্তু করতে পেরেছে, এই অভয় কাণ্ডই কিন্তু ঘটাতে পেরেছে। অর্থাৎ এই জায়গাটা থেকে আমাদের ধরতে হবে যে এই যে জনজাগরণ হয়েছে, মানুষ যে আবার জেগে উঠেছে, একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে, এইটা আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। না হলে এই দুর্বৃত্তায়ন শেষ হবে না। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার দুর্বৃত্তায়ন হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। এর আগে একটা সজলবাবু, এখনো পর্যন্ত দুর্বৃত্তরা তারা আত্মসমালোচনার জায়গায় যায়নি। গতকালও আমরা দেখেছি নৈহাটিতে যখন প্রতিবাদ সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময় এই সকল দুর্বৃত্তরা যারা শাসক দলের ছত্রছায়া রয়েছে এবং তারা রীতিমতন হামলা চালায়, মহিলাদের পোশাক পর্যন্ত নিয়ে টানা হেঁচড়া করা হয়, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তারা এখনো পর্যন্ত কিন্তু নিজেদের যে অন্যায়, নিজেদের অপরাধটা স্বীকার পর্যন্ত করতে পারছে না, উপরন্তু যারা প্রতিবাদ করছে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে চলেছে। এটাই হচ্ছে দুর্বৃত্তায়নের মানে ফেনোমেনন। এরা এই কাজই করে এবং এটা রাষ্ট্রযন্ত্রের সহযোগিতা করে। রাষ্ট্রযন্ত্র এই ধরনের দুর্বৃত্তায়নকে পোষণ করে এবং এইগুলোকে আরো বেশি করে যাতে কাল্টিভেট করে, যাতে বেশি করে যাতে চলতে পারে। কারণ এইটা ছাড়া তাদের আজকে মানুষের উপরে ছড়ি ঘোরানোর কোনো জায়গা। এই যে বললেন সুকান্ত যে এই যে একটা লোয়ার একটা ইন্টার্ন বা একটা হাউস স্টাফ পিজিটি সে হচ্ছে প্রিন্সিপালের উপরে ছড়ি ঘোরাচ্ছে, তার মাথার উপরে বসে আছে এবং স্বাস্থ্য দপ্তরে চাকরি করে না এরকম একজন ব্যক্তি হয়তো আজকে গোটা স্বাস্থ্য দপ্তরকে পরিচালনা করছে। এখান থেকে আমি ডক্টর সজল একটু সঙ্গে থাকুন, এখান থেকে আমি একবার ডক্টর দাশগুপ্তর কাছে যাব। ডক্টর দাশগুপ্ত, আমরা দেখেছি অভিযোগ উঠেছে এই সন্দীপ ঘোষ তিনি বাউন্সার নিয়ে ঢুকতেন আরজি করে। এই সন্দীপ ঘোষের পার্সোনাল সিকিউরিটি গার্ড নাকি আফসার আলী। এই সন্দীপ ঘোষ ডিসাইড করে দিতেন কে কোথায় যাবে, কে ট্রান্সফার হবে ইত্যাদি হবে না। এক আরজি করের প্রিন্সিপালের বাউন্সার নিয়ে কলেজে ঢোকার কথা, একজন ডাক্তার কি বাউন্সার নিয়ে ঘোরেন? এইটা কি শুধু সন্দীপ ঘোষের বিষয় নাকি এরকম আরো অনেকে রয়েছেন? আমি একটু সংযোজন করি এখানে, যদি আপনি পারমিশন দেন। সন্দীপ ঘোষের এত সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি, একজন সরকারি কর্মরত চিকিৎসক, তিনি একটা হাসপাতালের অধ্যক্ষ প্রিন্সিপাল, তার এত প্রপার্টি কি করে হতে পারে? বোঝাই যাচ্ছে পুরো বিষয়টার মধ্যে চরম অস্বচ্ছতা, দুর্বৃত্তায়ন, যেটা ডক্টর বিশ্বাসও বলছিলেন, সেই জিনিসটা লুকিয়ে আছে। নইলে নর্মাল ট্রান্সপারেন্ট প্রসেসে এইরকম পরিমাণ সম্পত্তি বা বাউন্সার নিয়ে ঘোরা সেটার প্রয়োজন। বাউন্সার নিয়ে ঘোরার একটাই উদ্দেশ্য যে একটা থ্রেট বা ভয়ের পরিবেশ তৈরি করা, আমার বিরুদ্ধে গলা উঁচু করে বলতে গেলে তোমার কিন্তু বিপদ আছে। এবং এই একবার ভয়ের বীজটা ঢুকিয়ে দিলে মানুষের কিন্তু কিছুটা হলেও প্রতিবাদটাকে বন্ধ করে রাখা সম্ভব। কিন্তু আস্তে আস্তে মানুষ যাচ্ছে, মানুষ বলতে শুরু করেছে। এখনই দেখুন না, আমাদের জুনিয়ররা মেডিকেল কলেজের সমস্ত জায়গায় আস্তে আস্তে তারা মুখ খুলতে শুরু করেছে। সুতরাং যখন সবাই এগিয়ে আসবে তখনই ভয়ের পরিবেশ থেকে বেরোবে। কিন্তু একটা সময় এই পরিবেশ বাউন্সার নিয়ে ঘোরা, সেটা ওই থ্রেটটাকে দেখানোর জন্যই। এবং এই যে টোটাল পজেশন উইথ অল দ্য প্রপার্টিস, এইগুলো সবই হয়েছে কিন্তু লট অফ ইরেগুলারিটিস মধ্যে দিয়ে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটার জন্য তো একটা বাচ্চা ছেলেও সেটা বুঝতে পারে। ঠিক, কিন্তু স্বাস্থ্য দপ্তর পর্যন্ত এই খবর যায়নি। আশ্চর্যজনক। ডক্টর চক্রবর্তী, হ্যাঁ, আমার একটা কোশ্চেন, শুধু সন্দীপ ঘোষই বাউন্সার নিয়ে ঘুরতো? শুধু সন্দীপ ঘোষ সমস্ত কিছু করেছে নাকি এরকম হাজার সন্দীপ ঘোষ এখনো রয়েছে? এই গোটা স্বাস্থ্য প্রশাসনের মধ্যে যে ঘুণটা ধরেছিল তার একটা এপিটোম বলতে পারেন আরজিকর মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, এইগুলো ছিল এই যে স্বাস্থ্য মাফিয়াদের সবচেয়ে বড় কারখানা। তো সেই জন্যই দেখবেন, লক্ষ্য করে ওই ক্রাইম স্পটে যাদের আনঅথরাইজড অ্যাক্সেস পাওয়া গেছে সবাই বলছেন পার্সোনাল। সন্দীপ ঘোষের পার্সোনাল বডিগার্ড, পার্সোনাল লয়ার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে ওখানে পোস্টেড নয়। তার মানে কি, একটা বারবার যেটা আমরা বলতে চাইছি, একটা সমান্তরাল বেআইনি প্রশাসন এই লুটতরাজ এবং ভয়ের সাম্রাজ্য কায়েম করার জন্যে
তৈরি করেছিল এই বাহিনীটা, সেই বাহিনী সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং সবচেয়ে সফল ছিল আরজি করে। যেহেতু আরজি কর মেডিকেল কলেজে যারা আঙুল তুলতে যেত তাদের ইন্টার্নশিপ আটকে দেওয়া হতো, যে ছেলেরা সন্দীপ ঘোষ ট্রান্সফার হওয়ার পরে নতুন প্রিন্সিপালকে জাস্ট ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল, তাদের গ্র্যান্ড সাপ্লি দিয়ে ফেল করা হয়েছিল কয়েকজনকে। এইভাবে বারবার একদিকে পাইয়ে দেওয়া আরেকদিকে শাস্তি দেওয়া, এই দুভাবে এই দুদিকের নরম গরমের রাজনীতি চালিয়ে চালিয়ে এই স্বাস্থ্য প্রশাসন এই মাফিয়া রাজ চালু করেছিল গোটা পশ্চিমবঙ্গে। তার ফলশ্রুতি হ্যাঁ, আপনি যে কথা বলছেন তনয়া, আমরা যে কথা বলছিলাম সন্দীপ ঘোষের প্রপার্টি স্ক্রিন ভরে যাচ্ছে। দেখো একটার পর একটা ছবি দেখাচ্ছি, যেখানে ক্যানিংয়ে আপনারা জানেন যে একটা বিলাসবহুল ভিলা, যে ভিলা তার স্ত্রী এবং তার নামে, এবং সেই ছবিটা দেখাচ্ছি বিঘার পর বিঘা জমি এবং সেই জমির ওপরে এই ভিলা কিশলয়। আর এখানেই শেষ নয়, একটার পর একটা বাড়ির খোঁজ কিন্তু রিপাবলিক বাংলা দিয়ে গিয়েছে। হাতিয়ারাতে সেখানেও একটা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। রাজারহাটে বিলাসবহুল ফ্ল্যাট, বাড়িতে দামি গাড়ি, এছাড়াও কয়েক কোটি টাকার সোনা, বাউন্সার। সন্দীপ ঘোষ আরজি করের ডাক্তার এবং প্রিন্সিপাল, তার এই প্রপার্টি। আপনি কি বলছিলেন সুকান্ত বাবু? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রপার্টি দেখাচ্ছি সন্দীপ ঘোষের। আমি ডাক্তার হলে কি আমিও করতে পারবো এরকম, নাকি তার সঙ্গে অ্যাডিশনাল কিছু করতে হবে? না, দেখুন, এগুলো ডাক্তারি করে করার জিনিস নয়, ডাক্তারি করে আমরা এগুলো করতে চাইও না। আমি শুধু একটা অন্য প্রশ্ন আমার আছে যে আচ্ছা, রাজ্য সরকার আজকে যে 30 জনের টিম নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে আমরা শুনেছি, ঠিক রাজ্য সরকার ঠিক কাকে ডিফেন্ড করতে যাচ্ছেন? এই সন্দীপ ঘোষদের ডিফেন্ড করতে যাচ্ছেন, নাকি কলকাতার পুলিশ কমিশনারকে ডিফেন্ড করতে যাচ্ছেন, নাকি প্রিন্সিপাল সেক্রেটারি যারা ডিএমই ডিএইচএস যারা এদের বসিয়েছেন পোস্টে বা সরাতে দেননি তাদের ডিফেন্ড করতে যাচ্ছেন? রাজ্য সরকার এখানে কেন এত পাবলিক মানি খরচা করে কাকে বাঁচাতে যাচ্ছে? পয়সা তো আমার আপনার প্রত্যেকে, আমাদের ট্যাক্সের টাকাতে সরকার এই রকম ভাবে যদি বিচারকে ট্যাম্পার করে, আমি তো এই কথাই বলবো। কারণ পরিষ্কার বিষয়, এখানে যাদের বিরুদ্ধে যাওয়া হচ্ছে তারা কারা, কাদেরকে ডিফেন্ড করবার জন্য আজ রাজ্য সরকার এরকম ভাবে কোটি টাকা খরচ করছে? সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু থাকবে যে রাজ্য সরকার সামনে পরিষ্কার করে বলুন যে কাকে বাঁচাতে আমার পয়সা খরচ। ঠিক, একদম শেষ কমেন্ট নেব ডক্টর বিশ্বাস, শেষ কমেন্ট 30 সেকেন্ড। হ্যাঁ, এটা রাজ্য সরকারের প্রথমেই তো বললাম স্পন্সর্ড একটা টেরোরিজম চলছে, যার জন্য তারা এখানে উপরে উপরে বলছে হয়তো প্রতিবাদ করছি বলে বলছে ওকে এনকাউন্টার করে দেবো করে দেবো, কিন্তু আবার এই যে প্রতিদিন 2 কোটি টাকা করে সুপ্রিম কোর্টে খরচ করছে জনগণের ট্যাক্সের টাকা, সেটা আজকে কিসের উদ্দেশ্যে, কাদেরকে বাঁচানোর? শেষ কমেন্ট ডক্টর দাশগুপ্ত, 30 সেকেন্ড একদম সেটা আজকে কিন্তু মানুষ। ডক্টর বিশ্বাস, এক মিনিট। আজকে সারা দেশ সুপ্রিম কোর্টের দিকে একেবারে তাকিয়ে থাকবে অভয়ার বিচারের আশায়, যাতে দোষীরা, প্রকৃত দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং এই ঘৃণ্য অপরাধের একটা উপযুক্ত বিচার হয়। একদমই তাই। এবং এই সুপ্রিম কোর্টের শুনানির দিকে সবার প্রথম আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেটগুলো আপনাদের সামনে একেবারে পাই টু পাই আমরা তুলে ধরবো কিশলয়। ঠিক, একদম এরপরেই সুপ্রিম কোর্টে কি হবে এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশে এই আন্দোলন কোথায় কোথায় চলছে, সমস্ত আপডেটের ছোট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।